প্রকৃতির নিয়মগুলো জানা। সৃষ্টির আদিকাল থেকে আমরা জানি যে উপর থেকে কিছু ছেড়ে দিলে সেটি নিচে পড়বে, এবং সেটি দেখে আমরা অনুমান করতে পারি যে পৃথিবীর সব কিছুই তার নিজের দিকে আকর্ষণ করছে। পদার্থবিজ্ঞান যদি শুধু মাধ্যাকর্ষণ বলের অস্তিত্বের কথা ঘোষণা করে থেমে যায় তাহলে সেটি মোটেও যথেষ্ট নয়। একটি নির্দিষ্ট ভরের বস্তুকে অন্য নির্দিষ্ট ভর কতটুকু বল দিয়ে আকর্ষণ করে এবং দূরত্বের সাথে সেটি কিভাবে পরিবর্তিত হয় সেটি নিখুঁতভাবে না জানা পর্যন্ত এই জ্ঞানটুকু পূর্ণ হয় না। নিউটন মহাকর্ষ বলের সূত্র দিয়ে অত্যন্ত সঠিকভাবে প্রকৃতির এই নিয়মটি ব্যাখ্যা করেছেন। নিউটন মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করেছেন। আচ্ছা, প্রকৃতির নিয়মটি সঠিকভাবে জানা হলে সেটি অন্য অনেক জায়গায় প্রয়োগ করে ব্যবহার করা যায়। কাজেই মহাকর্ষ বলের সূত্র দিয়ে যেরকম একটি পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করা যায়, ঠিক সেরকম সূর্যকে ঘিরে পৃথিবীর প্রদক্ষিণকেও ব্যাখ্যা করা যায়। প্রকৃতির এই নিয়মগুলো সঠিকভাবে জানার জন্য বিজ্ঞানীরা সেটি যেরকম যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করেছেন, ঠিক সেরকম ল্যাবরেটরিতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। পদার্থবিজ্ঞানের বিস্ময়কর সাফল্যের পেছনে যেরকম তাত্ত্বিক গবেষণা হয়েছে, ঠিক সেরকম রয়েছে পরীক্ষা নিরীক্ষা। এই দুটি ভিন্ন ধারায় গবেষণা করে প্রকৃতির নিয়মগুলো খুঁজে বের করা পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য। এবারে বলবো, আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি E=mc² সূত্রটি বের করে দেখিয়েছিলেন। তাহলে প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ কিভাবে হলো? তো থিওরি অফ রিলেটিভিটি থেকে E=mc² সূত্রটি আসলো। তো ভরকে শক্তিতে রূপান্তর করা যায় সেই ধারণা আমরা এখান থেকে পেলাম। 1938 সালে অটো হান এবং স্ট্রেসম্যান একটি নিউক্লিয়াসকে ভেঙে দেখান যে নিউক্লিয়াসের ভর যেটুকু কমে গিয়েছে সেটা শক্তি হিসেবে বের হয়ে গিয়েছে। অর্থাৎ একটা নিউক্লিয়াস নিলাম আমরা, সেই নিউক্লিয়াসটাকে অটো হান এবং স্ট্রেসম্যান কী করলেন? ভাঙলেন, একটা নিউক্লিয়াসকে ভেঙে ফেললেন। নিউক্লিয়াসকে ভেঙে ফেলেন, ধরেন একটা প্রোটন, দুইটা প্রোটন আছে কোনো একটা নিউক্লিয়াসে, আলাদা করে ফেললেন একটা প্রোটন, ঠিক আছে? তাহলে যদি করে ফেলেন তাহলে দেখা গেল, যখন করলেন তখন দেখা গেল যে এই যে দুইটা ভর আমরা পাচ্ছি, ধরেন আমরা এরকম একটা খণ্ড কোনো কিছুর, এটাকে যদি আমি ভাঙলে এই খণ্ডের ভর হবে m, এই খণ্ডের ভর হবে আরেকটা m, দুইটা দুই রকম হলো। তাহলে এই দুইটা যোগ করলে আমি কি পাবো? এই বস্তুর মোট ভর পাবো। কিন্তু এই যে নিউক্লিয়াসটাকে ভাঙার পরে দুইটা নিউক্লিয়াসের যে ভর তাদেরকে যোগ করে কি হলো? যে ভরটা পাওয়া গেল সেটা ভাঙার আগে যে ভরটা ছিল, অর্থাৎ নিউক্লিয়াসটা ভাঙার আগে যে ভরটা মেপে রাখা হয়েছিল সেই ভরের চেয়ে দেখা যাচ্ছে কি যে আলাদা হয়ে যাওয়ার পরে ভরটা কমে গিয়েছে, এবং যে ভরটুকু কমে গিয়েছে সেটা কি হয়েছে? শক্তি হিসেবে বের হয়ে গিয়েছে। এই সূত্রটি ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করে সেটি দ্বিতীয় মহাযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলে মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা সম্ভব হয়েছিল। শুধু যে মারণাস্ত্র তৈরি করা সম্ভব তা নয়, এই শক্তি মানুষের কাজেও লাগানো সম্ভব। এই সূত্র ব্যবহার করে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় এবং আমাদের রূপপুরেও সেরকম একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে যাচ্ছে। পদার্থবিজ্ঞানের একটি শাখা হচ্ছে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। এটা আমরা আগেও জেনেছি, আবারও পড়লাম, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান আছে, এবং সেখানে অর্ধপরিবাহী নিয়ে কাজ করা হয়। অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীর সাথে বিশেষ মৌল মিশিয়ে কি করা হয়? তাদের যুক্ত করে ট্রানজিস্টর তৈরি করা হয়। অর্ধপরিবাহী দিয়ে ট্রানজিস্টর তৈরি করা যায়। আচ্ছা, এই প্রযুক্তি দিয়ে ইলেকট্রনিক্সের একটি অভাবনীয় উন্নতি হয়েছে এবং বর্তমান সভ্যতায় এই ইলেকট্রনিক্সের একটি বড় অবদান রয়েছে। একটু আগে আমরা সেটা পড়লাম, আবার লিখেছে এখানে। আমরা এভাবে দেখাতে পারবো প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ছোট কিংবা বড় অবদান রয়েছে। শুধু চিকিৎসার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের কী কী অবদান রয়েছে সেটি এই বইয়ের শেষ অধ্যায়ে দেখানো হয়েছে। এখন একটি দলীয় কাজ দেওয়া হয়েছে। দলীয় কাজটা কি? যে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে হয়েছে সেটি নিয়ে একটি পোস্টার তৈরি করো। অর্থাৎ একটা নোট তৈরি করতে বলা হয়েছে মোটামুটি, কিন্তু একটা নোট বলতে হচ্ছে কয়েক পৃষ্ঠায় আমরা জিনিসটা দেখতে পারি, তাই তো? নোট তৈরি করলে এতগুলো ইনফরমেশন, তো আমরা যদি একটা বড় পোস্টারের মতো
তৈরি করতে পারি। পোস্টারটা হতে পারে মানে কেউ আপনাকে দিয়েছে লাগানোর জন্য বড় একটা পোস্টার, সেই পোস্টারটা আপনি কি করলেন, প্রথমে পোস্টারটার উল্টো পাশে, যেটাকে সাদা পাশ থাকে আর কি, কোনো লেখা থাকে না, সেখানে আপনি বিশাল একটা ছক করতে পারেন পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ দিয়ে। তো তার মধ্যে কি কি থাকতে পারে সেটা নিজেরা করে তারপরে তার দিকে তাকিয়ে থাকতে হবে কিছুক্ষণ, তারপর দেখতে হবে যে আমি কী লিখলাম। এরকম করা হতে পারে যে এই একই কাজ যদি আপনারা 5 জনে করেন তাহলে আলাদা আলাদা করে করবেন, অথবা দুজন একসাথে থেকে করতে পারেন। এরপরে আপনারা শেষ হওয়ার পরে প্রত্যেকের কাজ প্রত্যেকে দেখবেন, দেখে সমালোচনা করবেন। যদি আপনার ভালো লাগে আপনি বলবেন ভালো লেগেছে, আরেকজনকে দেখাবেন, পরস্পরটা বোঝার চেষ্টা করবেন যে কেন সে এভাবে লিখেছে, কেন সে ওভাবে লিখেছে, কী ভেবেছিল সে লেখার সময়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন। এগুলো করতে করতে একটা সময় দেখা যাবে কি যে একজনের পোস্টারে দেখা গেল কি যে কেউ লিখেছে যে 1900 সাল, সেখানে আইনস্টাইন কি করেছেন, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন। তখন এই স্লাইডটা যে তৈরি করেছে সে বললো আয় হ্যাঁ, এটা তো ভুল লিখে ফেলেছে, তাই তো। তখন ওকে একটু কারেকশন করে দিবেন যে আচ্ছা 1900 সালে তো আইনস্টাইন না, 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কী করেছে, এটা বের করেছেন, ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন। তখন ও এটাকে ফ্লুইড দিয়ে মুছে তার স্লাইডটাকে কি করলো, পোস্টারটিকে আবার কারেক্ট করে নিল। এভাবে হইতে পারে। তো পরে আরেকটা কাজ, সেটা হচ্ছে নিজে করো। একটি সরল রেখায় নির্দিষ্ট দূরত্বকে নির্দিষ্ট সময় ধরে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন সেগুলো বসিয়ে দেখাও মানব সভ্যতার ইতিহাসে একটি অন্ধকার কাল রয়েছে। কেন এই অন্ধকার কাল ছিল তার কোনো একটি কারণ খুঁজে বের করো। আচ্ছা, এগুলো যখন আপনাদের হাতে সময় থাকবে বা যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কি করতে বলা হয়েছে, একটি সরল রেখায়, অর্থাৎ আমরা শুরু করেছিলাম কত থেকে, যে 287 বা তারও আগে বা তার পরে, থেলিসের সময় নাকার সময় বা তার আগে থেকে। তো সেই জায়গা থেকে 287-এ কী হয়, এটা লিখলেন, তার উপরে লিখলেন এই ঘটনা ঘটে, অমুক বিজ্ঞানী করে, তারপরে লিখলেন এই ঘটনা ঘটে। আচ্ছা, এরপর গেল আরেকটা সাল আসলো, সালটা তো আর এখানে লেখা যাবে না, লিখলে আবার এটার সাথে এটা সংঘর্ষ হবে, তাহলে সালটাকে আর ডাক দিয়ে টান দেন, তাহলে এখানে লিখেন 365, অমুক বিজ্ঞানী অমুক কাজ করেছিলেন, সেটা লিখলেন, লেখার পরে সামনে গেলাম, ঠিক আছে, এভাবে লিখলেন। এভাবে লিখে 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 আপনি একটা ক্রোনোলজি তৈরি করতে পারেন। এবার এই যে চ্যাপ্টারটা আমরা খুব দ্রুত পড়ে গেলাম, কিন্তু এখানে আমরা একটু সময় নিব, কারণ এবারে এত সময় ধরে আমরা কি করেছি, একটা গল্প জেনেছি। এবার এই গল্পগুলো আসলে বিভিন্ন আবিষ্কার কিভাবে হলো, ঠিক কি করা হয়েছিল, আমরা কোনো কিছু একটা জিনিস কিভাবে বুঝি, কোন কোয়ান্টিটির মাধ্যমে কি বিশ্লেষণ করে, তো সেই সমস্ত জিনিসের পরিচয় শুরু করেছে, যার কারণে হচ্ছে কি এখানে আমরা খুব মনোযোগ দিয়ে জিনিসটাকে দেখব। আচ্ছা, ভৌত রাশি ও তার পরিমাপ, এই সেকশনটার নাম হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টস। পানি ঠান্ডা হলে সেটা বরফ হয়ে যায়, গরম করলে সেটা বাষ্প হয়ে যায়, এটা আমরা সবাই জানি। মানুষ প্রাচীনকাল থেকে এটা দেখে আসছে। এই জ্ঞানটুকু কিন্তু পুরোপুরি বিজ্ঞান হতে পারবে না, এটা জ্ঞান কিন্তু বিজ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত না আমরা বলতে পারবো কোন অবস্থায় ঠিক কত তাপমাত্রায় পানি জমে বরফ হয়, কিংবা সেটা বাড়িয়ে কোন অবস্থায় কত তাপমাত্রায় নিয়ে গেলে সেটা ফুটতে থাকে, বাষ্পে পরিণত হতে শুরু করে, অর্থাৎ তার অর্থ প্রকৃত বিজ্ঞান করতে হলে সব কিছুর পরিমাপ করতে হবে। বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরিমাপ করে সব কিছু নিখুঁতভাবে ব্যাখ্যা করা। যতটা চেষ্টা করা যাবে, যতটা সম্ভব নিখুঁতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি, টেবিলটাতে একটু পরে আসি, এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি। তাহলে রাশি কাকে বলে? এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি বা যা কিছু পরিমাপ করা যায় তাকে বলে হচ্ছে রাশি, পরিমাপ করতে পারি। হ্যাঁ,
এই ভৌত জগতে অসংখ্য বিষয় রয়েছে যা পরিমাপ করা সম্ভব। উদাহরণ দেওয়ার জন্য বলা যেতে পারে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ওজন, তাপমাত্রা, রং, কাঠিন্য, তার অবস্থান, বেগ, তার ভেতরকার উপাদান, বিদ্যুৎ পরিবাহিতা, অপরিবাহিতা, স্থিতিস্থাপকতা, তাপ পরিবাহিতা, অপরিবাহিতা, ঘনত্ব, আপেক্ষিক তাপ, চাপ, গলনাঙ্ক, চাপ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। অর্থাৎ আমরা বলে শেষ করতে পারবো না। ব্যাপারটা এরকম না যে মানে অনেকগুলো বলতে হবে, আরও অনেক কিছু বলা যায়, শেষ করা যাবে নিশ্চয়ই। তো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম। তো এক কথায় ভৌত জগতের রাশিমালার কোনো শেষ নেই। তোমাদের তাই মনে হতে পারে এই অসংখ্য রাশিমালা পরিমাপ করার জন্য আমাদের বুঝি অসংখ্য রাশির সংজ্ঞা আর অসংখ্য একক তৈরি করে রাখতে হবে। আসলে সেটি সত্য নয়। তোমরা শুনে খুবই অবাক হবে এবং নিশ্চয়ই খুশি হবে যে মাত্র 7টি রাশির 7টি একক ঠিক করে নিলে সেই 7টি একক ব্যবহার করে আমরা সব কিছু বের করে ফেলতে পারবো। এই 7টি রাশিকে বলে মৌলিক রাশি। এই মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো কি হয় রাশি প্রকাশ করি সেটি হচ্ছে লব্ধ রাশি। তার মানে মৌলিক রাশি রয়েছে 7টি, সেই রাশিগুলো দিয়ে যদি আমরা অন্য কোনো একটা নতুন রাশি বানাই তাহলে সেটাকে আমরা বলবো লব্ধ রাশি। মৌলিক রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এই 7টি মৌলিক রাশির আন্তর্জাতিকভাবে স্বীকৃত 7টি একককে বলে এসআই একক। এসআই শব্দটি এসেছে ফরাসি ভাষার সিস্টেমা ইন্টারন্যাশনাল ডি ইউনিটস কথাটি থেকে। এটার উচ্চারণ আমি যা করলাম সেটা নিশ্চয়ই ঠিক না, কারণ এটা ফ্রেঞ্চ একটা লেখা। সো এটার উচ্চারণ কী হবে আমি জানি না। এবং সেগুলো 1.01 টেবিলে দেখানো হয়েছে। 1.02 টেবিলে অনেক বড় থেকে অনেক ছোট কিছু দূরত্ব এবং ভর এবং সময় দেখানো হয়েছে। আমরা একটু দেখি, তার আগে উপরের টেবিলটা একটু দেখে আসি। তো এখানে বলি যে অনেকগুলো মৌলিক রাশি পরিমাপ করতে আমরা পারি। যেমন এই যে মানে প্রস্থ মানে কি, একটা কোনো একটা কিছু চিন্তা করে, এটা একটা বই চিন্তা করতে পারি, বই। তাহলে বইয়ের একটা দিক হচ্ছে লম্বা, সেটাকে আমরা বলি, যে পাশটা লম্বা সে পাশটাকে আমরা বলি দৈর্ঘ্য, তাই তো? আর যে পাশটা তুলনামূলকভাবে খাটো সেটাকে আমরা বলি প্রস্থ। আর একটা আছে হচ্ছে উচ্চতা, বইয়ের একটা উচ্চতাও থাকে। তাহলে এই বইয়ের যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এই জিনিসগুলো শুধুমাত্র ভিন্ন ভিন্ন নাম, তাই না? কারণ হচ্ছে এই যে আমি শুধুমাত্র কি করছি, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দৈর্ঘ্য মাপছি। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর যদি আমি মাপ নেই একটা কোনো একটা মেজারমেন্ট টেপ দিয়ে, তাহলে কি হবে, এখানে হয়তো আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি কত পাবো, 10 মিটার পাবো দৈর্ঘ্য। আবার এই বিন্দু থেকে যখন আমি এই বিন্দুর মাপ নিব তখন তো আমি একই কাজ করছি, ওই মাপটাই তো নিচ্ছি, কিন্তু তার নাম শুধুমাত্র ভিন্ন দিয়েছি, সেটা হচ্ছে প্রস্থ। হয়তো সেখানে 5 মিটার পাবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। তার মানে এই যে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, হ্যাঁ, তারপর হচ্ছে কি উচ্চতা, এগুলো সব একই জিনিস। তার মানে হচ্ছে আমাদের এত বেশি রাশির দরকার নাই, আমরা শুধুমাত্র নিজেদের মানে সুবিধার্থে এই জিনিসগুলো এভাবে দিয়েছি, আবার রাশিগুলো সুবিধার্থে ছোট করে নিয়ে এসেছি আর কি। আচ্ছা, এবার টেবিল 1.01, এসআই ইউনিটে 7টি ভিন্ন ভিন্ন ভৌত রাশি। এসআই ইউনিটে মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই যে রাশি, এই রাশিগুলো আছে, সেই রাশিগুলো তাদের যে নাম, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, ঠিক আছে? এইগুলো রাশিগুলোকে আমরা দৈর্ঘ্যের ইউনিটটা হচ্ছে মিটার, ঠিক আছে? মিটার। এখন দৈর্ঘ্য মানে হচ্ছে কি দূরত্ব, একটা বিন্দু থেকে, যে বললাম একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, তার মধ্যে যে দূরত্ব সেটাকে আমি দৈর্ঘ্য বলছি, আবার এটাকে দূরত্বও বলতে পারি, দূরত্ব। তো এই যে দূরত্বটা, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলবো, মিটার বলবো। কিন্তু এই বইয়ের দূরত্ব হয়তো আমরা মিটারে মাপতে পারি, ইঞ্চিতে মাপতে পারি,
সেন্টিমিটারে মাপতে পারি। একটা রাস্তার দূরত্ব, একটা জায়গা থেকে একটা জায়গার দূরত্ব, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, কী দিয়ে মাপবো আমরা? একই মেজারমেন্ট টেপ দিয়ে মাপবো, বাট দেখা যাচ্ছে কি সেটা আমরা মাপবো কিলোমিটার এককে। তাহলে এই কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, ইঞ্চি, এই যে কতগুলো ইউনিট আছে, সেই ইউনিটগুলো হচ্ছে এক একটা সিস্টেম, মেজারমেন্ট সিস্টেম। তো এই সিস্টেমগুলোর মধ্যে এসআই একটা সিস্টেম, সিস্টেম অফ ইউনিট। এসআই সিস্টেমে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ওকে, এরপরে আরেকটা যেমন সিজিএস একটা সিস্টেম আছে, যেখানে দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার। ওকে, এরকম। তো এরপর আছে ভর, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়, সেকেন্ড। এগুলো মুখস্থ করা লাগবে না, কারণ হচ্ছে এগুলো মুখস্থ হয়ে যাবে। আমরা এত বেশি অঙ্ক করব, এত বেশি এই জিনিসগুলো বারবার করে আমাদের সামনে আসবে যে এগুলো মুখস্থ হয়ে যাবে। তবে তাপমাত্রা আসবে, বিদ্যুৎ প্রবাহ আসবে, পদার্থের পরিমাণ আসবে না মনে হয়। এটা হচ্ছে এই যে মোল, এটা কেমিস্ট্রিতে আসবে। দীপন তীব্রতা খুব একটা আসে না, আলো নিয়ে আমরা এই পর্যায়ে পড়ি না। দীপন তীব্রতার এই ক্যান্ডেলা নিয়ে এই ক্লাসে পড়ালেখা খুব একটা নাই, তো এটা মনে রাখা ভালো। এখন সিম্বল কি হবে? দৈর্ঘ্যের সিম্বল হচ্ছে এম। এম, কিলোগ্রামকে কেজি, সেকেন্ডকে এস, অ্যাম্পিয়ারকে এ লিখি, কেলভিন বড় হাতের কে, মোল, সিডি হচ্ছে ক্যান্ডেলা। তো এই জিনিসগুলো লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে। কখনো কখনো দেখা যাবে যে কেউ কেউ টাইম এখানে লিখে হচ্ছে যে টাইম এসিসি, সেকেন্ড, এরকমও লিখবে অনেকে। বা অনেক সময় দেখা যাবে বিভিন্ন টেক্সটে এ হচ্ছে ব্যাপার। তো এই রাশি, এই ইয়াটা, সেকশনগুলো মুখস্থ করে ফেলা ভালো। সো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল, ক্যান্ডেলা। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলবো আবার। অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব, এই সেকশনটা কেন দেওয়া হয়েছে? দূরত্ব বোঝানোর জন্য। আমরা আসলে কতটুকু দূরত্ব অনুধাবন করতে পারি। আমাদেরকে বলা হয় যদি যে তুমি 5 হাত দূরে যাও, আমি মোটামুটি আইডিয়া করতে পারবো, তাই তো? 1 কিলোমিটার দূরে যাও, তুমি আইডিয়া করতে পারা যাবে। 1 কিলোমিটার দূরে যাও, আইডিয়া করা যাবে। কিন্তু নিকটতম গ্যালাক্সি যেটা, সেটা হচ্ছে 6 × 10⁻19 মিটার। এটা আইডিয়া করা যায়? অনেক বড় নাম্বারটা। নিকটতম নক্ষত্র কোথায় আছে? নক্ষত্র আছে এখানে। সৌরজগতের ব্যাসার্ধ কত? 6 × 10⁻12। পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁻6। এভারেস্টের উচ্চতা, এগুলো মুখস্থ রাখার কিছু না, এটা কম্প্যারিজন, জাস্ট দেখে 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 দেখে। এগুলো একটা সময় কাজে লাগবে, মাঝে মধ্যে এইগুলো কাজে লাগে। মনে মনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন আসে, তখন এই ইয়াগুলো, নাম্বারগুলো একটু মিলিয়ে দেখার চিন্তা হয় যে একজন মানুষের উচ্চতা কত, সেই মানুষটার সাথে একটা ইলেকট্রনের যে একটা ব্যাপার, যে তার ব্যাসার্ধ সেটুকু কত, একটা মানুষের ভর আর ইলেকট্রনের ভর কত, তাই না? আমরা মানে অনেক কিছু করতে পারি, ইন্টারেস্টিং অনেক কিছু করতে পারি। যে যদি মনে হয় যে আচ্ছা আমার ওজন তো 50 কেজি, এখন আমার শরীরে কতগুলো ইলেকট্রন আছে তার একটা মানে এস্টিমেট করার জন্য, তখন আমরা 9 × 10⁻31 কিলোগ্রাম, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে এটা যদি ইলেকট্রনের ভর হয়, তাহলে আমার শরীরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা কিভাবে বের করব? যদি বের করতে চাই তাহলে কি করব? এই যে যে ইলেকট্রনের ভরটা আমার তখন জানতে ইচ্ছে করবে যে কত। আর ইলেকট্রনের ভরটা খুব কমন, এই যে নিকটতম গ্যালাক্সি, নিকটতম নক্ষত্র, এই যেগুলো খুব বেশি কমন কিছু না। তবে কাজের মধ্যে আসে 2 × 10⁻30। পৃথিবীর যে ভর, বা হাতি, জাহাজ, মানুষ, এগুলোর ভর আসে না, ধূলিকণার ভরও আসে না, ইলেকট্রনের ভরটা বারবার আসে ক্যালকুলেশনের মধ্যে। বিগ ব্যাংয়ের সময় এগুলো খুব একটা আসে না হিসাবের মধ্যে। ওকে,
মিউ1 এর আয়ু, এটা নিয়ে প্রশ্ন আসে মাঝে মধ্যে ওই যে রিলেটিভিটির অঙ্ক করার সময়, থিওরি অফ রিলেটিভিটির প্রুফ করার সময় কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলো আছে। এবার পরিমাপের একক।